শিগগিরই সরকার বিরোধী আন্দোলন বেগবান হবে বললেন মির্জা ফখরুল। এদিকে আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জন্য কলঙ্ক বললেন আসম রব। জানাবো ডক্টর ইউনূসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলছে দুদক পিপি। আরও জানাবো এবার দুদকের জালে আজিজ আহমেদ। এদিকে সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে আগুন এবং সর্বশেষ জানাবো নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানে গরু বোঝাই ট্রাকের ধাক্কা, খাদে পড়ে নিহত 2। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিগগিরই সরকার বিরোধী আন্দোলন বেগবান হবে বললেন মির্জা ফখরুল। শিগগিরই সরকার বিরোধী আন্দোলন বেগবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমাদের সামনে সর্বগ্রাসী সংকট। একদিকে রাজনৈতিক সংকট, অন্যদিকে অর্থনৈতিক সংকট। যে এই সরকার বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, আগেও করেছে, এখনও ভিন্ন কায়দায় করছে। এখন একটু শিক্ষিত হয়েছে, কিভাবে এটাকে ছদ্মবেশী আবরণ দেওয়া যায়, সেই আবরণ দিয়ে গণতন্ত্রের লেবাস পরিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সংবিধান কাঠামো ধ্বংস করে দিয়েছে। সত্যিকার অর্থে একদলীয় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে। অন্যদিকে সব অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করেছে। এখন দেশপ্রেমিক প্রখ্যাত অর্থনীতিবিদরা কথা বলতে শুরু করেছেন। তারা দেখছে এটা যদি চলতেই থাকে তাহলে দেশের অস্তিত্ব থাকবে না। তিনি বলেন, নীতি নৈতিকতা বিবর্জিত যে অর্থনীতি, আজকে মানুষ জেগে উঠেছে, কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয়নি। আমাদের স্বাধীনতা সংগ্রাম ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে সংগ্রাম দীর্ঘদিন করতে হয়েছে। নতুন সূর্যোদয় হবে। আমাদের আন্দোলন চলছে, সেটি আরও বেগবান হবে। জনগণ এই সরকারকে চায় না। আমাদের জনগণের এই চাওয়াকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। বিএনপি মহাসচিব বলেন, আজকে বাম ডান সবাই এক হয়েছে। হঠকারিতা করার কোনো কারণ নেই। আমরা আলোচনা করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। এই সংগ্রাম লড়াইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অনেক কাজ করতে হবে। আমাদের সবার শত্রু এ সরকার। সবাই মিলে এই ফ্যাসিবাদী সরকারের পরিবর্তন ঘটাতে হবে। আমাদের সবার লক্ষ্য এক, তরুণ আর যুবকদের এগিয়ে আসতে হবে। এই লড়াইটা আমাদের সবার। এই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে আমরা জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করতে চাই, যেখানে জনগণের প্রতিনিধিত্ব থাকবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই, নীতি নৈতিকতা নেই, যাই চলছে নীতিহীনতা। জিন্দাবাদের দৈত্যের কাছ থেকে গণতন্ত্র উদ্ধার করতে হবে। এই দলের কাছ থেকে গণতন্ত্র একবার উদ্ধার করতে হয়েছিল, এখন গণতন্ত্র উদ্ধার করা আরও কঠিন। এরা গত 16 বছর দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। পৃথিবীতে দিচ্ছে আরও অনেক বড় বড় স্বৈরাচার ছিল, তাদের পতন হয়েছে। এই সরকারেরও পতন হবে। আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জন্য কলঙ্ক বললেন আসম রব। আদালতে লোহার খাঁচা রাষ্ট্রের জন্য কলঙ্ক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব। তিনি বলেন, লোহার খাঁচা হিংস্রতার প্রতীক। এটা শুধু হিংস্র পশুর বেলায় ব্যবহার করা হয়, কোনো ক্রমেই এটা মানুষের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আদালত কোনো চিড়িয়াখানা নয়, আদালত হচ্ছে ন্যায় বিচারের প্রতিষ্ঠান। সুতরাং মুক্তি সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের আদালতে লোহার খাঁচা সংরক্ষণ করা মুক্তিযুদ্ধের কলঙ্ক হিসেবে প্রতিভাত হচ্ছে। তিনি বলেন, সরকার ভিন্ন মত পথকে স্তব্ধ করার মাধ্যমে ভয়ঙ্কর ভয় ভীতি ছড়িয়ে দেওয়ার কৌশলে আদালতে লোহার খাঁচা প্রতিস্থাপন করেছে। এটা জাতির বুকে রক্তক্ষরণের নামান্তর। লোহার খাঁচা সরকারের প্রতীক হিসেবে চিহ্নিত হচ্ছে এবং সরকারের স্বরূপ উন্মোচিত হচ্ছে। লোহার খাঁচার অমর্যাদার অগ্নি থেকে বাংলাদেশের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত রেহাই পাচ্ছে না। প্রতিনিয়ত আদালতে হাজার হাজার মানুষকে অমর্যাদার ভয়ঙ্করতায় ঠেলে দেওয়া হচ্ছে। জেএসডির শীর্ষ 2 নেতা বলেন, লোহার খাঁচার ব্যবহার মুক্তি সংগ্রামের বিনিময়ে অর্জিত রাষ্ট্রের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে চরম সাংঘর্ষিক। মানুষের মানবিক মর্যাদা সুরক্ষার প্রশ্নে অতি দ্রুত সকল আদালত থেকে লোহার খাঁচা অপসারণ করে এই প্রশ্নের নিষ্পত্তি করতে হবে। ডক্টর ইউনূসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলছে দুদক পিপি। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে
দুদকের করা অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী 15 জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। তবে সেসব ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। তার মধ্যে দণ্ডবিধির 409 ধারা রয়েছে। এ ধারার অপরাধ প্রমাণিত হলে ডক্টর ইউনূসের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। দুদক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বলেন, দণ্ডবিধির 409 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। এ ধারার অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, সর্বনিম্ন 10 বছরের সাজা হতে পারে। এছাড়া মানি লন্ডারিং এর যে ধারায় অভিযোগ গঠন করা হয়েছে সেই ধারার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ 12 বছর এবং সর্বনিম্ন 4 বছরের সাজা হয়েছে। অন্যান্য ধারায়ও শাস্তির বিধান রয়েছে। এই বিষয়টি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলা নিষ্পত্তির পর আদালত পর্যালোচনা করবেন। এদিকে ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারের নির্দেশেই হয়রানি করার উদ্দেশ্যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। অভিযোগ গঠনের মতো কোনো উপাদান ছিল না মামলায়। আমরা এই অভিযোগ গঠন আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। এবার দুদকের জালে আজিজ আহমেদ। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিয়ে যখন সারা দেশে তোলপাড় চলছে, ঠিক সে সময় দুর্নীতি দমন কমিশন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিয়েও কাজ শুরু করেছে। আজিজ আহমেদের বিরুদ্ধে 2টি অভিযোগ সাম্প্রতিক সময়ে দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে। দুর্নীতি দমন কমিশন এখন আজিজ আহমেদের দুর্নীতির বিষয়টি তদন্ত করা যাবে কিনা তা নিয়ে পর্যালোচনা করছে এবং আইনগত মতামত গ্রহণ করছে। উল্লেখ্য, আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধান এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র তার এবং পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আজিজ আহমেদের ওপর দুর্নীতির অভিযোগ সরাসরি উত্থাপন করেছে। যদিও সাবেক সেনাপ্রধান তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আনীত অভিযোগগুলোকে সরাসরি অস্বীকার করেছেন, তবে দুর্নীতি দমন কমিশন মনে করছে আইনি কাঠামোর মধ্যে যদি আজিজ আহমেদের অপরাধগুলো থাকে এবং দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারভুক্ত হয়, সেক্ষেত্রে তারা বিষয়টি অবশ্যই তদন্ত করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আজিজ আহমেদের দুর্নীতির বিষয়ে আইনজীবীরা 2 ধরনের মতামত ব্যক্ত করেছেন। প্রথমত, আজিজ আহমেদের বিরুদ্ধে যদি সেনাপ্রধান থাকাকালীন অবস্থায় কোনো কেনাকাটা বা অন্য কোনো কাজে দুর্নীতির অভিযোগ থাকে, তবে সেটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারবে না। কারণ সেনা আইন অনুযায়ী এ ধরনের তদন্তের এখতিয়ার একমাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এবং সেনাবাহিনীর। আবার যেহেতু তিনি সেনাপ্রধান ছিলেন, কাজেই সেনাবাহিনীর স্বপ্রণোদিত হয়ে কোনো তদন্ত করতে পারবে না। কিন্তু আজিজ আহমেদ যদি তার জ্ঞাত আয় উৎস বহির্ভূত সম্পদ গড়ে থাকেন, সেক্ষেত্রে তার আয় বহির্ভূত সম্পদ বা অবৈধ সম্পদ তদন্ত করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ এবং সে বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারে। আজিজ আহমেদ সেনাপ্রধান থাকা অবস্থায় বা থাকার পর তার আয়ের উৎস বহির্ভূত পন্থায় যে সমস্ত সম্পত্তি তৈরি করেছেন, সে সমস্ত সম্পত্তির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে, সত্যতা যাচাই করা হচ্ছে। এই ক্ষেত্রে যদি দেখা যায় চাকরিকালীন সময়ে আজিজ আহমেদের যে আয় এবং তার যে সম্পদ তার মধ্যে যদি ফারাক থাকে, তবে সেক্ষেত্রে তাকে দুর্নীতি দমন কমিশনের আওতায় আনা হবে। দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, আজিজ আহমেদ এখন দুদকের জালে। তার বিষয়টি দুর্নীতি দমন কমিশন খতিয়ে দেখছে এবং তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন কি ছিলেন না সেটি বড় বিষয় নয়। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার যদি কোনো অবৈধ সম্পদ থেকে থাকে, তাহলে সেই অবৈধ সম্পদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন অবশ্যই তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সাম্প্রতিক সময়ে কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজিজ আহমেদ ঢাকা সহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ সম্পদ তৈরি করেছেন। এখন দেখার বিষয় এই সম্পদগুলো তিনি কিভাবে ক্রয় করেছেন, তার আয়ের সাথে এই সম্পদের সামঞ্জস্যতা আছে কিনা, এবং যদি সামঞ্জস্যতা না থাকে তাহলে এই সম্পদের অর্থের উৎস কি। দুর্নীতি দমন কমিশনের সূত্রগুলো বলছে, তাদের আইন শাখা বিষয়টি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছে এবং খোঁজ খবর নিচ্ছে। এরপরই দুদক এ ব্যাপারে আনুষ্ঠানিক অবস্থান ব্যক্ত করবে। তবে দুর্নীতি দমন কমিশন বলছে যে দুর্নীতির ব্যাপারে তারা এখন শূন্য সহিষ্ণুতায় অবস্থান করছেন। আজিজ আহমেদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া যায়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে তদন্ত করা হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসে আগুন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার 12 জুন দুপুর 12টার দিকে মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট টোল প্লাজা এলাকায় চট্টগ্রামমুখী লেনে এই ঘটনা ঘটে। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ট্রাফিক পরিদর্শক আবু নাইম বলেন, তিশা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বাসটি মেঘনাঘাট টোল প্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তড়িঘড়ি করে বাস থেকে নেমে যান। এ সময় ফায়ার সার্ভিস, টোল প্লাজা কর্তৃপক্ষ, চালক, হেলপার সহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দাবদাহে ইঞ্জিন গরম হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি। তবে এতে যান চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।